সালাম আলাইকুম। আমরা আজকে দ্য গার্ডিয়ানের একটা আর্টিকেল পড়বো। এটা হচ্ছে ইরানের যে অনগোয়িং প্রোটেস্ট মুভমেন্ট আন্দোলন হচ্ছে এটা নিয়ে। শুনুন, আমরা শুরু করি। The internet blackout across Iran is meant to prevent protest from spreading and observers from witnessing the crackdown on them. কি বলতেছে? দ্য ইন্টারনেট ব্ল্যাকআউট। এখন ইন্টারনেট ব্ল্যাকআউট মানে কি? ইন্টারনেট ব্ল্যাকআউট মানে হচ্ছে ইন্টারনেটের যে সংযোগ বিচ্ছিন্ন করা, যেটা আমাদের জুলাই আপরাইজিং এ যেটা হয়েছিল, যে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করাতে ব্ল্যাকআউট। ব্ল্যাকআউট মানে কি? বিচ্ছিন্নকরণ, ঠিক আছে, বা কেটে দেওয়া, এরকম আর কি, তাই না? ব্ল্যাকআউট মানে কি? বিচ্ছিন্নকরণ, বিচ্ছিন্নকরণ বা সংযোগ বিচ্ছিন্নকরণ আর কি, এটাই বোঝাচ্ছে। ইন্টারনেট ব্ল্যাকআউট অ্যাক্রস ইরান, পুরো ইরান জুড়ে, ইজ মিন্ট টু প্রিভেন্ট প্রোটেস্ট ফ্রম স্প্রেডিং। প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলন, ইজ মিন্ট এটা করা হচ্ছে টু প্রিভেন্ট প্রোটেস্ট, এই আন্দোলনকে দমায় রাখতে, প্রতিরোধ করতে। তাহলে প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলন, ফ্রম স্প্রেডিং অ্যান্ড মানে ছড়ায়, এটা আন্দোলনটা যেন না ছড়ায়, এটা দমায় রাখতে কি করা হচ্ছে? ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। অ্যান্ড অবজারভার্স, যারা হচ্ছে এটার উপর নজরদারি করতেছে, যারা এটার উপর অবজার্ভ করতেছে, পর্যবেক্ষণ করতেছে, এই যে ডেভেলপমেন্ট ইরানে যে আন্দোলনটা হচ্ছে, এটা অবজারভার্স ফ্রম উইটনেসিং দ্য ক্র্যাকডাউন অন দ্যাম। ক্র্যাকডাউন মানে হচ্ছে এই যে কঠোর যে দমন নীতি, রাষ্ট্র যেটা দমন নীতি চালাচ্ছে, ইরানের যে সরকার, যারা আন্দোলন করতেছে তাদেরকে যে ধরে নিচ্ছে, এটা যেন বাইরে যারা অবজার্ভ করতেছে, যারা পর্যবেক্ষক, তারা যেন উইটনেস করতে না পারে, দেখতে না পারে। উইটনেস মানে কি? দেখা বা অবলোকন করা, পর্যবেক্ষণ করা। ক্র্যাকডাউন মানে দমন। তাহলে কি কি শিখলাম আমরা? ব্ল্যাকআউট মানে বিচ্ছিন্নকরণ, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রোটেস্ট হচ্ছে আন্দোলন, উইটনেস হচ্ছে দর্শন করা, প্রত্যক্ষ দর্শন করা, অবলোকন করা, উইটনেস বা দেখা, সিম্পলি বলতে পারি উইটনেস। ক্র্যাকডাউন মানে হচ্ছে দমন পীড়ন, ক্র্যাকডাউন দমন পীড়ন, ঠিক আছে, দমন পীড়ন, অলরাইট। But it's also emblematic of the deep uncertainty surrounding this unrest and the response of a regime under growing pressure. কি বলতেছে? But it is also emblematic, এটা emblematic বা প্রতীকী, ঠিক আছে। emblematic শব্দের অর্থ কি? প্রতীকী। কি? emblematic, emblematic, emblematic অর্থ হচ্ছে প্রতীকী, প্রতীকী। এটা আমরা বলি না অনেক সময় যে ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক, সেটা থেকে আসছে এমব্লেমেটিক, বাট ইটস অলসো এমব্লেমেটিক, এটা প্রতীকী অফ দ্য ডিপ আনসার্টেইনটি সারাউন্ডিং দিস আনরেস্ট। এই যে আনরেস্ট বা এই যে বিশৃঙ্খল অবস্থা, এই যে আনরেস্ট হয়েছে, এটা ঘিরে যে হচ্ছে ডিপ আনসার্টেইনটি, চরম যে হচ্ছে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এটার একটা কি? প্রতীক রূপ। এন্ড দ্য রেসপন্স অফ রেজিম আন্ডার গ্রোয়িং প্রেশার, এবং ক্রমবর্ধমান চাপের মধ্যে একটা রেজিমের কিভাবে রেসপন্স করতেছে, কিভাবে তারা হচ্ছে প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটার একটা কি? প্রতীক বা এক্সাম্পল। রকেটিং ইনফ্লেশন মানে হচ্ছে আকাশচুম্বী, ইনফ্লেশন মানে তো আমরা জানি যে মুদ্রাস্ফীতি। রকেটিং ইনফ্লেশন মানে বোঝাচ্ছে যে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, মানে মুদ্রাস্ফীতিটা অনেক বেড়ে গেছে। তো ইরানে কিন্তু মোটামুটি এখন 30 অথবা 35% ইনফ্লেশন আছে, মুদ্রাস্ফীতি, যেটা বাংলাদেশে কত? আমাদের দেশে অনেক বেশি, 8%। তো মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে আছে আর কি। কিন্তু ইরানে এটা কত পার্সেন্ট চলে গেছে? 30%। এই জন্যই বলতেছে যে রকেটিং ইনফ্লেশন, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি। তাহলে রকেটিং ইনফ্লেশন মানে কি? আকাশচুম্বী মুদ্রাস্ফীতি। অ্যান্ড এ ট্যাঙ্কিং কারেন্সি, ট্যাঙ্কিং কারেন্সি বলতে বোঝাচ্ছে যে মুদ্রার দরপতন। যখন একটা দেশে মুদ্রাস্ফীতি হয়, তখন মুদ্রাস্ফীতি হওয়া মানে কি? ওই মুদ্রার দরপতন হওয়া, তাই না? দরপতন হওয়া কি? যেমন ধরেন আমরা অতীতে রবার্ট মুগাবে যখন হচ্ছে জিম্বাবুয়ে শাসন করছে, তখন কিন্তু জিম্বাবুয়ের এই যে ই কি বলে কারেন্সির ভ্যালু অনেক কমে গেছে, মানে ইনফ্লেশন অনেক বেড়ে গেলেই কারেন্সির ভ্যালু অনেক কমে যায়। তখন দেখছেন না আমরা যে হচ্ছে বস্তায় বস্তায় টাকা নিয়ে মানুষ হচ্ছে বাজার যাইতো, এরকম, যেমনটা এখন ভেনেজুয়েলায় হয়েছে। তার মানে ইনফ্লেশন যদি বাড়ে, অটোমেটিকলি কি হবে? ইনফ্লেশন বাড়া যে কথা, ইনফ্লেশন বাড়লেই অটোমেটিকলি সেটার সাথে রিলেটেড যে কারেন্সির ভ্যালু সেটা কমে যাবে।
বুঝতে পারছেন? তো ট্যাঙ্কিং কারেন্সি মানে হচ্ছে মুদ্রার মান কমে যাওয়া। মুদ্রার মান কেন কমে? কারণ হচ্ছে কি রকেটিং ইনফ্লেশন। ইনফ্লেশন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে, এটাই বুঝাইছে। যে রকেটিং ইনফ্লেশন অ্যান্ড এ ট্যাঙ্কিং কারেন্সি স্পার্কড দ্য প্রোটেস্ট। স্পার্কড মানে হচ্ছে স্ফুলিঙ্গ জ্বালানো বা হচ্ছে সূত্রপাত করা। স্পার্ক দ্য প্রোটেস্ট মানে সূত্রপাত করছিল আন্দোলনটার। স্পার্ক এখানে কিন্তু এজ এ ভার্ব হিসেবে ইউজ করছে। স্পার্ক মানে কি স্ফুলিঙ্গ জ্বালানো বা এখানে সূত্রপাত করা। স্ফুলিঙ্গ যেমন একটা আগুনকে জ্বালায় দেয় আস্তে আস্তে, তেমনি কি মানে কি সূত্রপাত করে আর কি, সেটাই বুঝেছে। ফিগারেটিভ একটা মিনিং, লিটারাল আরেকটা মিনিং। ওকে, তাহলে স্পার্ক দ্য প্রোটেস্ট ইন লেট ডিসেম্বর, গত ডিসেম্বরে কি করছে এই আন্দোলনের সূত্রপাত করছে। কি কোন জিনিসটা আন্দোলনের সূত্রপাত করছে? রকেটিং ইনফ্লেশন, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং ট্যাঙ্কিং কারেন্সি, দরপতন, মুদ্রার দরপতন। দে হ্যাভ সিন্স ব্রডেন অ্যান্ড স্প্রিড। তখন থেকে কি হয়েছে আন্দোলনটা ব্রডেন ছড়াই গেছে, ব্রডেন বিস্তৃত হয়েছে এবং স্প্রেড ছড়াই গেছে। Spread. Videos showed thousands marching in Tehran on Thursday night and people setting fire to vehicles and stayed on buildings. কি বলতেছে যে ভিডিও দেখাচ্ছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ মার্চিং ইন তেহরানে মার্চ করতেছে। তেহরানে মার্চ করা মানে কি ওই যে আন্দোলনের সময় যে আন্দোলনকারীরা একসাথে হেঁটে যায় এটাকে বলে মার্চ। তো মার্চিং ইন তেহরান অন থার্সডে, বৃহস্পতিবারে, থার্সডে নাইট, এন্ড পিপল সেটিং ফায়ার। সেট ফায়ার মানে আগুন জ্বালানো। কি হয়েছে? সেট ফায়ার মানে কি আগুন জ্বালানো। তো সেটিং ফায়ার টু ভেহিকলস, যানবাহন, এন্ড স্টেইড অন বিল্ডিংস, রাষ্ট্রের মালিকানাধীন যে বিল্ডিং গুলো আছে সেখানেও কি করতেছে তারা? আগুন জ্বালাচ্ছে। কারা? আন্দোলনকারীরা। চলুন আমরা দ্বিতীয় পেজে যাই। রেজিম অপোনেন্টস মানে বর্তমান যে রেজিম, ইরানের 1979 সালের যে বিপ্লব হওয়ার পরে তারপর এখন যে হচ্ছে ইরানে কিন্তু ইসলামিক সরকার আছে, ঠিক আছে? তো এই রেজিমে 1979 সালে যখন ইরানের লাস্ট গভর্নমেন্ট কোনটা ছিল ইসলামিক রেজিম আসার আগে, তখন ছিল ওই যে রেজা শাহ পেহলভি ছিল সর্বশেষ শাসক। উনি 1979 সালে তার কি হয়? পতন হয়, ঠিক আছে? তো এখন দেখবেন কিন্তু রেজা শাহ পেহলভির যে ছেলে সে কিন্তু আবার ইউএস থেকে বসে বসে বক্তব্য বিবৃতি দিচ্ছে আন্দোলনকারীদের পক্ষে, ঠিক আছে? এটা যখনই একটু আন্দোলন হয় তখনই কি বিদেশ থেকে যে যারা থাকে অপোজিশন পার্টি থাকে তারা কি করে বিদেশ থেকে আন্দোলনকারীদের সমর্থন করে বক্তব্য বিবৃতি দেয়, ঠিক আছে? বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেম দেখতে পারি এরকমই আর কি। তো রেজিম অপোনেন্টস যারা বর্তমান যে হচ্ছে শাসক গোষ্ঠী আছে তাদের যারা বিরোধী দল আছে, বিরোধী গোষ্ঠী আছে, নট লিস্ট ইন দ্য ডায়াসপোরা মানে হচ্ছে বেশিরভাগই কি যারা হচ্ছে অভিবাসী। ডায়াসপোরা মানে কি অভিবাসী। ডায়াসপোরা, ডায়াসপোরা, ডায়াসপোরা অভিবাসী, অভিবাসী বা মাইগ্রেন্ট। ডায়াসপোরা সিনোনিম কি? মাইগ্রেন্ট, অভিবাসী, অভিবাসী। এখানে আরেকটা জিনিস রিলেটেড আছে, একটা কোশ্চেন আসছিল ওই দিন এই দুদকের 10ম গ্রেডের পরীক্ষা যেটা হইলো, ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট আর একটা হচ্ছে মাইগ্রেন্ট। এখন মাইগ্রেন্ট মানে এক দেশ থেকে যদি অন্য দেশে যায় তাহলে যে দেশ থেকে যাচ্ছে তাদের জন্য কি অভিবাসী, এবং যে দেশে যাচ্ছে, যাদের দেশে যাচ্ছে, ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে কেউ জাপান গেল, হ্যাঁ, এখন বাংলাদেশ থেকে যে চলে গেছে তার মানে কি বাংলাদেশ থেকে সে এক্সিট করছে। তো এটা বাংলাদেশের জন্য সে হচ্ছে এমিগ্রেন্ট, বাংলাদেশের জন্য সে হচ্ছে কি এমিগ্রেন্ট, কারণ সে কি করছে? এক্সিট করছে। এবং জাপানের জন্য সে কি ইমিগ্রেন্ট, কারণ জাপানে সে কি তার কি হয়েছে? ইন হয়েছে, ঠিক আছে? তার মানে যে দেশে যাচ্ছে সে দেশের জন্য সে হচ্ছে ইমিগ্রেন্ট, আর যে দেশ থেকে যাচ্ছে তার হোম কান্ট্রি যেটা সেটার জন্য সে হচ্ছে কি এমিগ্রেন্ট। আর মাইগ্রেন্ট মানে কি বোথ বোঝাচ্ছে, ঠিক আছে? এইটাই, এটা কোশ্চেন কিন্তু আসছিল 2 দিন আগে। ওকে, তো নট লিস্টেড ডায়াসপোরা যারা বেশিরভাগই হচ্ছে কি অভিবাসী, হ্যাভ অফেন প্রেডিক্টেড ইটস ডিমাইজ। ডিমাইজ মানে হচ্ছে পতন, ডিমাইজ মানে একটা শাসনের পতন আর কি। ডিমাইজ মানে কি পতন। কি বলছে যে হ্যাভ হ্যাভ অফেন প্রেডিক্টেড ইটস ডিমাইজ মানে যখনই একটা আন্দোলন হয় এই প্রবাসীরা কি করে তখন তারা মনে করে যে হচ্ছে কি সরকার বুঝি এইবারই পড়ে গেল, এটাই সরকার পতন হয়ে গেল। তারা বারবার প্রেডিক্ট করছে। প্রেডিক্ট করা মানে কি ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেওয়া।
পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী করা, হ্যাঁ, দেওয়া ভার্ব আর কি। ওকে, দ্য পলিটিক্যালি ফোকাসড গ্রিন মুভমেন্ট অফ 2009 was brutally suppressed. পলিটিক্যালি ফোকাসড গ্রিন মুভমেন্ট 2009 এর যে হচ্ছে রাজনৈতিকভাবে ফোকাস হচ্ছে সবুজ আন্দোলন, গ্রিন মুভমেন্ট হয়েছে, সেটা ব্রুটালি কঠোরভাবে সাপ্রেসড বা দমন করা হয়েছে। ওয়াজ ব্রুটালি সাপ্রেসড, প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। এই আন্দোলনকে নিজে নিজে সাপ্রেস হয়েছে না, কে সাপ্রেস করছে আন্দোলনকে? তৎকালীন গভর্নমেন্ট সাপ্রেস করছে, এই জন্যই প্যাসিভ। ওয়াজ ব্রুটালি সাপ্রেসড, কঠোরভাবে কি করা হয়েছিল? সাপ্রেস করা হয়েছে, দমন করা হয়েছে। ঠিক আছে, ব্রুটালি মানে কি? কঠোরভাবে, নৃশংসভাবে, এরকম আর কি। 10 years later, 10 বছর পরে, হার্শ ক্র্যাকডাউন, একটা তীব্র দমনপীড়ন, ended economically prompted unrest, একটা অর্থনৈতিকভাবে 10 years later, 10 বছর পরে, হার্শ ক্র্যাকডাউন ended, একটা চরম দমন নীতি শেষ হয়েছিল, ইকোনমিক্যালি প্রম্পটেড আনরেস্ট। হার্শ ক্র্যাকডাউন এন্ডেড, হার্শ ক্র্যাকডাউন এন্ডেড, শেষ করছিল, মানে একটা চরম দমন নীতি রাষ্ট্র দমন করছে চরম ভাবে, সেইটা আন্দোলনটাকে কি করছে? এন্ড করে দিছে, শেষ করছে। আন্দোলনটা শুরু হয়েছিল কি নিয়ে? ইকোনমিক্যালি প্রম্পটেড আনরেস্ট। এই আনরেস্ট বা হচ্ছে আন্দোলনটা শুরু হয়েছিল কি নিয়ে? ইকোনমিক্যালি প্রম্পটেড, মানে অর্থনৈতিক যে এগুলো আছে, জিনিসগুলো আছে, যে হচ্ছে এখন যেভাবে হচ্ছে যে তাদের টাকার মূল্যমান কমে গেছে, তারা হচ্ছে মানে ইকোনমিক্যালি আনস্টেবলটাই সেটা কি করছে? এই আন্দোলনটাকে প্রম্পট করছে। প্রম্পট মানে কি করছে? চালিত করা। ঠিক আছে, ইকোনমিক্যালি প্রম্পটেড আনরেস্ট মানে অর্থনৈতিকভাবে চালিত একটা আন্দোলনকে কি করছিল? দমায় রাখছিল, বা আন্দোলনটার চূড়ান্ত পরিণতি লাভ করছিল। সেটা কিসের মাধ্যমে? হার্শ ক্র্যাকডাউনের মাধ্যমে, চরম দমন নীতির মাধ্যমে। দ্য কারেন্ট প্রোটেস্ট স্মলার দ্যান দোজ অফ দ্য উইমেন লাইফ ফ্রিডম মুভমেন্ট, তৎকালীন আন্দোলনের চাইতে বর্তমান আন্দোলনটা কি? স্মলার। ঠিক আছে, মানে অনেক কম। দোজ অফ দ্য উইমেন লাইফ ফ্রিডম, ওমেন লাইফ ফ্রিডম মুভমেন্ট, মানে নারী জীবন এবং হচ্ছে কি স্বাধীনতার যে আন্দোলন ছিল, আগের যেটা আন্দোলন হয়েছে 2009 একটা হয়েছে, 2019 একটা হয়েছে, অ্যাট ইস 2020 পিক, যেটা সবচেয়ে চূড়ান্ত অবস্থায় লাভ করছিল। পিক মানে চূড়া, পিক মানে কি? চূড়া, যেমন আমরা বলতে পারি যে হচ্ছে একটা পাহাড়ের পিক, চূড়া। ওকে, 2020-এ এই আন্দোলনটা কি হয়েছিল? পিক বা চূড়ান্ত পর্যায়ে লাভ করেছিল। বাট দে বিগান ইন পার্টস অফ সোসাইটি দ্যাট হ্যাভ বিন মোর সাপোর্টিভ অফ দ্য রেজিম। কি বলছে? যে এই আন্দোলনগুলো শুরু হয়েছিল, বাট দে বিগান, এই আন্দোলনগুলো, এখানে দে মানে কাদের বোঝাচ্ছে? আন্দোলনগুলোকে বোঝাচ্ছে, মুভমেন্ট গুলোকে বোঝাচ্ছে। দে বিগান, শুরু হয়েছিল, ইন পার্টস অফ সোসাইটি, সমাজের ওই সকল জায়গা থেকে, দ্যাট হ্যাভ বিন মোর সাপোর্টিভ অফ দ্য রেজিম, যারা একসময় কি ছিল? মোর সাপোর্টিভ অফ দ্য রেজিম, যারা এই শাসক গোষ্ঠীর কি ছিল? একসময় সাপোর্টিভ ছিল বা সমর্থনকারী ছিল, তারাই আন্দোলনটা ইনিশিয়েট করছে। হ্যাভ কুইকলি এসকালেটেড, এসকালেট মানে হচ্ছে ত্বরান্বিত হওয়া বা খারাপ পরিণতির দিকে যাওয়া। ঠিক আছে, এসকালেটেড, হ্যাভ কুইকলি এসকালেটেড, এসকালেট মানে তারা কি বললাম আমরা? যে ত্বরান্বিত হওয়া, ত্বরান্বিত, সরি, ত্বরান্বিত হওয়া, ওকে, ত্বরান্বিত হওয়া। কারণ কি বললাম? বাট দে বিগান ইন পার্টস অফ সোসাইটি দ্যাট হ্যাভ বিন মোর সাপোর্টিভ অফ দ্য রেজিম, মানে যে সকল লোকজন একসময় রেজিমটাকে, শাসক গোষ্ঠীটারে, ওই সরকারটাকে করতো, সাপোর্ট করতো, সমর্থন করতো, তারা একসময় কি করছে? আন্দোলনটা নিষেধ করছে। হ্যাভ কুইকলি এসকালেটেড, আন্দোলনটা খুব দ্রুত কি হয়েছে? এসকালেট হয়েছে, গতিবৃদ্ধি পাইছে, ত্বরান্বিত হয়েছে। উইথ সাম পার্টিসিপেন্টস এক্সপ্লিসিটলি ডিমান্ডিং ইটস ফল, এক্সপ্লিসিটলি মানে হচ্ছে স্পষ্টভাবে বা দৃঢ়ভাবে, এক্সপ্লিসিটলি মানে কি? স্পষ্টভাবে বা দৃঢ়ভাবে। এক্সপ্লিসিট মানে স্পষ্ট, এক্সপ্লিসিটলি মানে কি বললাম? স্পষ্টভাবে, স্পষ্টভাবে, দৃঢ়ভাবে। তার মানে যেটা আন্দোলনটা কুইকলি এসকালেটেড হয়েছে, সাম পার্টিসিপেন্ট, কিছু অংশগ্রহণকারীরা ডিমান্ডিং, দাবি করছিল। ডিমান্ড মানে কি? দাবি করা। ডিমান্ডিং ইটস ফল, এটার পতন। ঠিক আছে, এক্সপ্লিসিটলি, সুস্পষ্টভাবে, স্পষ্টভাবে, দৃঢ়ভাবে। তার মানে 2020-এও যে আন্দোলনটা শুরু হয়েছিল, তখনও কি রেজিমের যারা একসময় সমর্থক গোষ্ঠী ছিল, যারা সাপোর্টার ছিল, তারাই কি করছে? বিরোধিতা করছে। যেমন আমরা
জুলাই আপরাইজিং এও কিন্তু আমরা দেখতে পারছি কিছু মানুষজন কিন্তু যারা একসময় সাপোর্ট করতো কিন্তু সরকার যখন ক্র্যাকডাউন শুরু করছে, মানুষ মারা শুরু করছে, তারা কিন্তু কি করছে, তাদের সরকারের এগেনস্টে গিয়ে কথা বলছে, এটাই আর কি। তো উইথ সাম পার্টিসিপেন্টস এক্সপ্লিসিটলি ডিমান্ডিং ইটস ফল, যারা কিছু অংশগ্রহণকারী কি করতেছে, স্পষ্টভাবে ডিমান্ডিং ইটস ফল, তাদের পতন চাইছে। ওকে, দেখেন তারপর কি আছে। এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সে dozens of people including children have already been killed. ইতিমধ্যে কি হয়েছে, কয়েক ডজন মানুষ কি হয়ে গেছে, মারা গেছে, ইনক্লুডিং চিলড্রেন, যাদের মধ্যে শিশুরাও আছে। দ্য সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের যে সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার আছে, ইনিশিয়ালি অ্যাকনোলজড, উনি শুরুতে এটা স্বীকার করছিলেন। অ্যাকনোলজ মানে কি, স্বীকার করা, ঠিক আছে। ইনিশিয়ালি অ্যাকনোলেজ মানে হচ্ছে স্বীকার করা লেজিটিমেট ইকোনমিক ডিমান্ডস। এখন লেজিটিমেট মানে আমরা জানি যে যৌক্তিক, ঠিক আছে। তো এই 2026-এর যে আন্দোলন যেটা হচ্ছে এখন, এটা কিন্তু ইনিশিয়েট হয়েছে আরো 2-1 সপ্তাহ আগে। সো এই আন্দোলন যখন ইনিশিয়েট হয়েছিল, শুরু হয়েছিল, তখন কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, উনি অ্যাকনোলেজ করছিল, স্বীকার করছিল যে এটা লেজিটিমেট বা যৌক্তিক অর্থনৈতিক ডিমান্ডস, অর্থনৈতিক দাবি। আন্দোলনকারীরা যারা আন্দোলন করছে, মানে এই আন্দোলন কিন্তু এবার আন্দোলনটা শুরু হয়েছিল আপনার নিয়ে, এই যে ব্যবসায়ীরা কিন্তু ইনিশিয়েট করছিল যে ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত ডলার নাই, এন্ড দেন ব্যবসায়ীদের হাতে কি ছিল না, পর্যাপ্ত ডলার ছিল না। তো তখন ওনারা কিন্তু, মানে বিজনেসম্যানরা কিন্তু অ্যাকচুয়ালি রাস্তায় আগে নামে আসছে এবার আন্দোলনে। ওকে, তো তখন ওদের সুপ্রিম লিডারও এটা অ্যাকনোলেজ করছে বা স্বীকার করছে, বাট নাও হি ইজ হার্ডেনিং হিজ অ্যাটাক। কিন্তু এখন উনি হচ্ছে হার্ডেনিং বা হার্ড লাইনে যাইতেছে আর কি, যে হচ্ছে উনি কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে। হিজ অ্যাটাক আপন স্যাবোটার্স। স্যাবোটার মানে হচ্ছে নাশকতাকারী। আমরা বলি না যে স্যাবোটেজ, স্যাবোটেজ মানে হচ্ছে নাশকতা, স্যাবোটেজ এটা হচ্ছে নাউন, স্যাবোটেজ নাশকতা, সেবোটার্স এটাও নাউন, মানে নাশকতাকারী। আপন সেবোটার্স হি সেইজ আর সিকিং টু প্লিজ ডোনাল্ড ট্রাম্প, যারা ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য কি করতেছে, নাশকতা করতেছে, যে হুইজ হার্ডেনিং হিজ আপন সেবোটার্স, নাশকতাকারীদের উপর সে তার ক্র্যাকডাউন হার্ডেনিং করতেছে বা বাড়াচ্ছে। হি সেইজ, যাদেরকে সে ফ্রেমিং করতেছে বা ট্যাগ করতেছে, টু প্লিজ কি হিসেবে, যে টু প্লিজ ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে। এখানে প্লিজ মানে কিন্তু সন্তুষ্ট করা, ঠিক আছে। এখানে প্লিজ মানে কি, সন্তুষ্ট করা, সন্তুষ্ট করা। ওকে, আমরা বলি না যে প্লেজেন্ট, হি ইজ প্লেজেন্ট বা হচ্ছে সুন্দর, সন্তুষ্ট, এরকম, ওইখান থেকে এটা হচ্ছে প্লিজ। আবার প্লিজের আরেকটা অর্থ তো আমরা জানি। ওকে, সো এইখানে প্লিজ মানে হচ্ছে সন্তুষ্ট করা। হু হি সেজ আর সিকিং টু প্লিজ ডোনাল্ড ট্রাম্প আফটার দ্য ইউএস প্রেসিডেন্ট থ্রেটেন্ড টু ইন্টারভেন, আফটার দ্য ইউএস প্রেসিডেন্ট থ্রেটেন্ড, যখন আহ, যুক্তরাষ্ট্রের যে হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, উনি হুমকি দিছে টু ইন্টারভেন, হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করতে, এন্ড হিট হার্ড ইফ মোর প্রোটেস্টার ডায়ার্ড, এবং চরম ভাবে কি করবে সে, আঘাত করবে যদি মোর প্রোটেস্টার, আন্দোলনকারী, আরো বেশি আন্দোলনকারী কি হয়, মারা যায়, ঠিক আছে। তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন এটা বলছে যে উনি হস্তক্ষেপ করবে, কি করবে, ইন্টারভেন, ইন্টারভেন মানে হস্তক্ষেপ করা, ইন্টারভেন, ইন্টারভেন, ইন্টারভেন ভার্ব, এটা মানে কি, হস্তক্ষেপ করা, সরি, হস্তক্ষেপ করা। তাহলে কি বলছে যে আফটার দ্য ইউএস প্রেসিডেন্ট থ্রেটেন্ড, হুমকি দিছে টু ইন্টারভেন এন্ড হিট হার্ড, চরম ভাবে আঘাত করবে, ইফ মোর প্রোটেস্টার ডাই, যদি আরো বেশি কি হয়, প্রোটেস্টার মারা যায়। দ্য হেড অফ দ্য জুডিশিয়ারি সেইড, ওনাদের যে বিচার ব্যবস্থার যে হেড বা প্রধান, উনি বলছে দ্য কনসিকুয়েন্সেস, ফলাফল, ডেমনস্ট্রেটর, ডেমনস্ট্রেটর মানেও কি, আন্দোলনকারী, প্রোটেস্টার মানেও আন্দোলনকারী। তার মানে ডেমনস্ট্রেশন মানেও আন্দোলন, প্রোটেস্ট মানেও কি, আন্দোলন, ঠিক আছে। প্রোটেস্ট আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আন্দোলন করা। আবার ডেমনস্ট্রেটর মানে আন্দোলনকারী, প্রোটেস্টার মানে আন্দোলনকারী। ওকে, সেই দ্য কনসিকুয়েন্স ফর ডেমনস্ট্রেটর উড বি ডিসাইসিভ, ডিসাইসিভ মানে হচ্ছে চূড়ান্ত, ঠিক আছে। আমি বললাম ডিসাইসিভ রেজাল্ট, চূড়ান্ত ফলাফল, তার মানে চূড়ান্ত, চূড়ান্ত। কি বলছে, সেই দ্য কনসিকুয়েন্স ফর ডেমনস্ট্রেটর, এই আন্দোলন যারা এখনো করতেছে তাদের কনসিকুয়েন্সটা কি হবে,
ডিসাইসিভ বা চূড়ান্ত, ম্যাক্সিমাম সর্বোচ্চ, অ্যান্ড উইদাউট এনি লিগ্যাল লেনিয়েন্সি, এবং কোনো ধরনের আইনি কি শিথিলতা ছাড়াই। লিনিয়েন্সি মানে শিথিলতা বা দুর্বলতা, মানে তাদের প্রতি যারা আন্দোলন করতেছে তাদের প্রতি কোনো ধরনের কি দেখানো হবে না, শিথিলতা বা দুর্বলতা দেখানো হবে না, এটাই বোঝানোর ট্রাই করছে। ওকে, দেখেন তারপর কি বলতেছে, yet while authorities have always managed to crush protest, to crush মানে হচ্ছে এই আন্দোলনকে দমায় রাখতে, authorities have always managed সবসময় কি করছে, কর্তৃপক্ষ সবসময় ম্যানেজ করছে টু ক্রাশ প্রোটেস্ট, এই আন্দোলনকে দমায় রাখতে। they have not succeeded কিন্তু তারা সফল হয়নি in addressing the causes, এই আন্দোলনের পিছনের কারণগুলা কি অ্যাড্রেস করতে বা খুঁজে বের করতে। in addressing the causes, এই কারণগুলো তারা যদিও প্রত্যেকবারই, যেমন হচ্ছে 9 একটা বড় আন্দোলন হয়েছে, তারপর আমরা জানি 19-এ আন্দোলন হয়েছে, 22-এ আন্দোলনের সবচেয়ে পিক হয়েছে বলছে এই আর্টিকেলে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু ইরানের ইসলামিক যে হচ্ছে সরকার আছে তারা সবসময় এটাই করছে, দমায় রাখছে, ক্রাশ করছে আন্দোলনটারে, কিন্তু তারা এটার পিছনের যে কজ বা কারণ এইটা বের করতে পারে নাই। দে হ্যাভেন্ট সাকসিডেড, তারা সফল হয়নি ইন অ্যাড্রেস করতে বা আলাদা করতে বা তুলে ধরতে দ্য কজেস, কারণগুলো। অ্যান্ড দে নাও ফেস সাইমালটেনিয়াস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল থ্রেট, এবং যেটার জন্য তারা বর্তমানে ফেস করতেছে সাইমালটেনিয়াস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল থ্রেট। ইন্টারনাল মানে কি অভ্যন্তরীণ, অ্যান্ড এক্সটার্নাল মানে বাহিরের থ্রেট মানে হুমকি। এই যে ইরানের যে বর্তমান রেজিম বা গভর্নমেন্ট আছে তারা বর্তমানে কি করতেছে, যুগপৎ ভাবে, সাইমালটেনিয়াস মানে যুগপৎ, ইন্টারনাল যুগপৎ মানে কি একই সাথে দুইটা আর কি, যে সাইমালটেনিয়াস মানে যুগপৎ, ইন্টারনাল অভ্যন্তরীণ এবং এক্সটার্নাল বাহ্যিক থ্রেট, দ্যার ইকোনমিক রুম ফর ম্যানিউভার ইজ মোর লিমিটেড দ্যান এভার। দ্যার ইকোনমিক রুম, তাদের যে অর্থনৈতিক যে রুম ফর ম্যানুভার, মানে তাদের অর্থনৈতিক কৌশল নেওয়ার জন্য যে রোম, যে জায়গাটা, যে প্লেসটা, আমরা বলি না যে হচ্ছে দ্যার ইজ নো রুম ফর, বলি না অনেক সময় যে দ্যার ইজ নো রুম ফর মার্সি হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, মানে দয়ার কোনো জায়গা নাই। তো ওদের ইকোনমিতে কৌশল নেওয়ার মতো, ম্যানোভার মানে কি কৌশল, ম্যানোভার মানে কি কৌশল, তাদের তাদের ইকোনমিতে কৌশল নেওয়ার মতো কি ইকোনমিক, তাদের কৌশল নেওয়ার মতো কোনো জায়গা নাই, ইজ মোর লিমিটেড দ্যান এভার, মানে অনেক সংকীর্ণ হয়ে গেছে, সীমিত হয়ে গেছে। মানে এতদিন কিন্তু তাদের গভর্নমেন্ট সাস্টেইন করছে ইরানের উপর, কিন্তু আমরা জানি যে ইউএস প্রচুর পরিমাণে স্যাংশন দিয়ে রাখছে। সো তাদের কাছ থেকে তাদের মেইন এক্সপোর্ট প্রোডাক্ট হচ্ছে অয়েল, কিন্তু যখন স্যাংশন দিয়ে রাখছে ইউএস এবং ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, তারা কিন্তু সবার কাছেই তেল আর বিক্রি করতে পারে না। পার্টিকুলার কিছু কান্ট্রি যেমন চায়না, ইন্ডিয়ার কাছে কিছু বিক্রি করে। তো এইগুলার বাইরে কিন্তু তারা অন্য কেউ তাদের কাছ থেকে তেল কিনে না, কারণ কি ইউএস স্যাংশন দিয়ে রাখছে। তো এইগুলোর বাইরে তারা এগুলোকে, এই স্যাংশনকে বাইপাস করে তারা বিভিন্ন সময় তাদের অর্থনীতিকে কি করছে, বাঁচায় রাখছে। কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, এখানে দেয়ার ইকোনমিক রুম, তাদের যে হচ্ছে বর্তমান যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, ফর ম্যানুভার কৌশল নেওয়ার জন্য যে হচ্ছে ইকোনমিক যে রুম, এটা মোর লিমিটেড দেন এভার, বিগত যে কোনো সময়ের চাইতে কি হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। দ্য সুপ্রিম লিডার ইজ 86 ইয়ার্স ওল্ড, ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, উনি বয়স হয়ে গেছে, and suffered poor health, ওনার শারীরিক স্বাস্থ্যের অবস্থা খুব বেশি ভালো না। ইরান এক্সিস অফ রেজিস্ট্যান্স, ইরানের যে প্রতিরোধের যে অক্ষ, ইজ সিভিয়ারলি ডিগ্রেডেড, চরমভাবে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। and June's 12-day war with Israel, এই যে কিছুদিন আগে যে হচ্ছে ইসরায়েলের সাথে যুদ্ধ হলো ইরানের, প্লাস দ্য ইউএস অ্যাটাক অন নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, এবং ইউএস কিন্তু ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এর উপর হামলা করলো B2 বোম্বার দিয়ে, যেটা আমরা সবাই জানি। প্লাস ইউএস অ্যাটাক অন নিউক্লিয়ার ফ্যাসিলিটিস শেটার্ড, সেটার মানে চুরমার করে দেওয়া, ঠিক আছে, সেটার মানে কি চুরমার করে দেওয়া, ভেঙে দেওয়া, বারবার কি চুরমার করে দেওয়া, চুরমার করে দেওয়া। কি বলছে যে shattered the belief that the regime could provide physical security for its people even though it failed them economically। তার মানে ইরানের জনগণের যে একটা বিলিভ বা একটা বিশ্বাস ছিল তাদের রেজিমের উপর, যে আমরা যদিও ইকোনমিক্যালি আমরা ইনা হেলদি না, ইকোনমিক্যালি যদিও আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট করতে পারতেছে না, কিন্তু তারপরেও আমরা সেফ, যে বাইরের
কারো থেকে ফিজিক্যাল যে হচ্ছে অ্যাটাক থেকে আমাদের রক্ষা করতেছে। কিন্তু ইসরায়েল এবং ইউএস এর যে যুদ্ধ, ইউএস যখন অ্যাটাক করলো তখন কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে তারা ফিজিক্যাল সিকিউরিটিও তাদের লোকজনকে দিতে পারতেছে না। ইট নো লঙ্গার লুকস ইমপ্রেগনেবল, এটা আর কি দেখায় না, অজেয় বা দুর্বেদ্য দেখায় না। ইট নো লঙ্গার লুকস ইমপ্রেগনেবল, এটার দুর্বেদ্য বা অজেয় দেখায় না। তার মানে যে ইরানকে একসময় মনে হয়তো যে না তারা সামরিক শক্তিতে অনেক আগায় গেছে, কিন্তু এই 12 দিনের যুদ্ধে কিন্তু এটা অনেকটাই তাদের দুর্বলতা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। এটাই বলছে যে ইট নো লঙ্গার লুকস ইমপ্রেগনেবল, এটা আর অজেয় বা দুর্বেদ্য দেখায় না। ইমপ্রেগনেবল খুব সুন্দর একটা ওয়ার্ড, এটার মানে হচ্ছে অজেয় বা দুর্বেদ্য। অজেয়, দুর্বেদ্য। ওকে দেখেন তারপরে কি আছে, following his reckless and illegal seizure of Venezuela's Nicolas Maduro, Mr. Trump's threats may give the leadership some pause for thought. ট্রাম্পের যে হচ্ছে রেকলেস মানে হচ্ছে বিচার বিবেচনাহীন and illegal অবৈধ সিজার অফ ভেনেজুয়েলাস নিকোলাস মাদুরো, নিকোলাস মাদুরোর যে হচ্ছে অপহরণ, সিজার মানে কি অপহরণ বা অ্যাবডাকশন, সিজার মানে কি অ্যাবডাকশন বা অপহরণ, রেকলেস মানে বিচার বিবেচনাহীন, লাগামহীন, হিজ রেকলেস এন্ড ইলিগাল মানে তো অবৈধ। তার মানে মিস্টার ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পের যে লাগামহীন বা বিচার বিবেচনাহীন এবং অবৈধ যে হচ্ছে অপহরণ নিকোলাস মাদুরের, এইটা মে গিভ দ্য লিডারশিপ অফ ইরান মানে ইরানের নেতাদেরকে সাম পোজ ফর থট, তাদেরকে কিছু চিন্তায় ফেলে দিতে পারে বা তাদেরকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করতে পারে। ঠিক আছে, যে তাদেরকেও তো হয়তো অপহরণ করে নিয়ে যেতে পারে এরকম আর কি। বাট দে হ্যাভ সাম পোজ ফর থট মানে হচ্ছে চিন্তায় ফেলে দেওয়া। ঠিক আছে, এটা একটা ইডিয়ম, সাম পোজ ফর থট বা দ্বিতীয়বার ভাবতে বাধ্য করা এরকম আর কি। But they have also allowed it to delegitimize Iranian citizens with genuine, deeply held grievances as the pawns of foreign aggressor. ওকে দেখেন তারপর কি বলছে যে but they have also allowed it to delegitimize Iranian citizen with genuine, deeply held grievance as the pawns of foreign aggressor. But they have also allowed it, এই যে ডোনাল্ড ট্রাম্প যে থ্রেট দিছে, কিন্তু এটা কিন্তু also allowed it to delegitimize Iranian citizens with genuine, deeply held grievance as the pawns of foreign aggressor. Pawns of foreign aggressor মানে হচ্ছে এই বিদেশিদের হাতের পুতুল বা বিদেশিদের দাবার ঘুঁটি। পণ মানে হচ্ছে দাবার ঘুঁটি বা হাতের পুতুল, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। ঠিক আছে, পনস অফ ফরেন অ্যাগ্রেসর, বিদেশিদের হাতের পুতুল বা দাবার ঘুঁটি। তাহলে কি বলছে যে এই যে মিস্টার ট্রাম্প যে হচ্ছে আন্দোলন যারা করতেছে তাদের পক্ষ নিছে, এখন কিন্তু ইরানিয়ান গভর্নমেন্টের জন্য তাদেরকে এই বিদেশিদের হাতের পুতুল বা যারা আন্দোলন করতেছে তাদেরকে বিদেশিদের দাবার ঘুঁটি বা হাতের পুতুল হিসেবে ফ্রেম করা, লেভেল করা বা ট্যাগ দেওয়া কিন্তু ইজি হয়ে গেছে। ঠিক আছে, এবং যেটা কি করতেছে টু ডিলেজিটিমাইজ, যেটা তাদের এই বৈধতাটা ডিলেজিটিমাইজ করে দিতেছে ইরানিয়ান সিটিজেন্স, অ্যালাউড ইট টু ডিলেজিটিমাইজ ইরানিয়ান সিটিজেনের যে প্রকৃতপক্ষেই যে হচ্ছে ক্ষোভ আছে সরকারের প্রতি সেটাকে ডিলেজিটিমাইজ করে দিচ্ছে বা অযৌক্তিক হিসেবে ঘোষণা করার জন্য তাদেরকে কি করতেছে, অ্যালাউ করতেছে। বোঝা গেল? তার মানে যদি যেহেতু মিস্টার ট্রাম্প এখন বলে দিছে সরাসরি ওপেনলি আন্দোলনকারীদের পক্ষ নিছে, এখন কিন্তু ইরানের যারা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী আছে তারা কিন্তু বলতেছে যে যারা আন্দোলন করতেছে এটা এরা হচ্ছে কি বিদেশিদের হাতের পুতুল, বিদেশিদের দাবার ঘুঁটি, এরা এই ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য আন্দোলন করতেছে। তো যদিও কিছু পার্টিকুলার মানুষজন হয়তো থাকতে পারে, কিন্তু কিছু মানুষ কিন্তু প্রকৃতপক্ষেই বর্তমান গভর্নমেন্টের এগেইনস্টে ক্ষোভ জানাইতেছে, তাদের গ্রাইভেন্স ক্ষোভ, এই যে অর্থনৈতিক যে দুরবস্থা, তাদের যে হচ্ছে নিরাপত্তা, সিকিউরিটি কনসার্ন, এই সব কিছু মিলে মানুষের তো ক্ষোভ থাকে। একটা দল যখন শাসন করে অটোমেটিকলি কি হয়, ওই দলের এগেইনস্টে মানুষের ক্ষোভ তৈরি হয়। তো এই যে ওনাদের যে পিওর জেনুইন যে হচ্ছে গ্রাইভেন্স বা ক্ষোভ, এইটাকে কিন্তু কি করে ফেলতেছে, ডিলেজিটিমাইজ করে ফেলছে এই যে মিস্টার ট্রাম্পের তাদের ওপেনলি তাদের পক্ষ নেওয়াতে। তারা এখন এই ইরানের গভর্নমেন্ট এখন তাদেরকে ডিলেজিটিমাইজ করে দিতেছে। ঠিক আছে, অযৌক্তিকভাবে তাদেরকে তাদের আন্দোলনটাকে কি বলতেছে, অযৌক্তিক ঘোষণা করতেছে। ফ্লাশ উইথ ভিক্টরি, এই বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে, ফ্লাশ উইথ ভিক্টরি মানে বিজয়ের আনন্দে আত্মহারা বা বিজয়ের আনন্দে হয়ে আত্মহারা হয়ে ফ্রম দ্য ভেনেজুয়েলা ডিক্যাপিটেশন, ভেনেজুয়েলার যে হচ্ছে সরকার পতন,
Mr. Trump seems to believe that there are easy wins for foreign intervention. Mr. Trumpকে এখন মনে হচ্ছে যে উনি এই বিশ্বাস করে ফেলছে যে there are easy wins from foreign intervention. তার মানে বিদেশি রাষ্ট্রে হামলা করলে কি হবে? ইজি উইন বা সহজেই জয় পেয়ে যাব। বেঞ্জামিন নেতানিয়াহু হ্যাজ টকড আপ মানে উস্কে দেওয়া, ঠিক আছে? বেঞ্জামিন নেতানিয়াহু এটা কি করছে? উস্কে দিছে দ্য পসিবিলিটি, এই সম্ভাবনাটাকে, দ্যাট ইরানিয়ান পিপল আর টেকিং দ্য ফেট ইনটু দেয়ার ওন হ্যান্ডস এন্ড হ্যাজ এ মিস্টার এই যে বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ট্রাম্পকে এটা বলছে যে ইরানের যে লোকজন আছে তারা তাদের টেকিং দ্য ফেট, তাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে নিচ্ছে, এটা বলে কি করতেছে? ট্রাম্পকে আরো উস্কে দিতেছে যেন সে যে হামলা চালায় ভেনেজুয়েলার মতোই। এন্ড হ্যাজ এ হিস্ট্রি অফ পারসুয়েডিং দ্য ইউএস প্রেসিডেন্ট ইনটু রেকলেস এন্ড ডেঞ্জারাস ভেঞ্চার্স। এবং এই বেঞ্জামিন নেতানিয়াহু বা ইসরায়েলি প্রাইম মিনিস্টারদের কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাস কি? কিসের ইতিহাস? অফ পারসুয়েডিং, বোঝানোর ইতিহাস, বা হচ্ছে কনভিন্স করার ইতিহাস। কাদেরকে? ইউএস প্রেসিডেন্টদেরকে ইনটু রেকলেস এন্ড ডেঞ্জারাস ভেঞ্চার, এই যে লাগামহীন বা নিয়ন্ত্রণহীন, বিবেচনাহীন এবং বিপজ্জনক এই উদ্যোগে, ভেঞ্চার মানে উদ্যোগ বা হচ্ছে এই সামরিক আগ্রাসনে। এন্ড ইরান এমব্রয়েড ইন ডোমেস্টিক কেওস, নিজেদের মধ্যে বা অভ্যন্তরীণ হচ্ছে গোলযোগে আটকে পড়া বা হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগে জড়িয়ে পড়া একটা রাষ্ট্র, মানে অভ্যন্তরীণ গোলযোগে জড়িয়ে পড়া ইরান উড সুট দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার, সেটা ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে কি করবে? সুট করবে বা তারে হেল্প করবে। কারণ ইরান যদি অভ্যন্তরীণ ভাবে হচ্ছে সে যদি দুর্বল থাকে, কেওস থাকে, তার মধ্যে যদি ডোমেস্টিক কেওস থাকে, তাহলে সে কিন্তু কি করতে পারবে না, তার যে এক্সটার্নাল থ্রেট আছে সেদিক থেকে সে ফোকাস করতে পারবে না। সেটা কার জন্য ভালো? ইরানের যে রাইভাল ইসরায়েল, তার জন্য ভালো। বাট ইরানিয়ান সিভিলিয়ানস এন্ড আদার্স ইন দ্য রিজন পে দ্য প্রাইস, কিন্তু যেটা আবার কাদের জন্য খারাপ? পে দ্য প্রাইস, বা এই মূল্যটা পরিশোধ করবে কারা? এই মূল্য চুকাবে কারা? ইরানিয়ার যে সাধারণ জনগণ, সিভিলিয়ান আছে, এবং সেই ইরানের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তারা কি করবে? যুদ্ধ হলে তারা মূল্যটা চুকাবে আর কি, এটাই বোঝানোর ট্রাই করছে। দেন কি বলছে দেখেন, সবার লাস্ট স্লাইড। ডিস্টেবিলাইজেশন, স্টেবিলাইজেশন মানে হচ্ছে কি? স্থিতিশীলতা। ডিস্টেবিলাইজেশন মানে হচ্ছে অস্থিতিশীলতা। মাইট লিড টু অ্যান এনট্রেঞ্চমেন্ট, নট ওয়েকেনিং অফ দ্য ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস পাওয়ার। এটা কি করতে পারে? মাইট লিড টু অ্যান এনট্রেঞ্চমেন্ট। এনট্রেঞ্চমেন্ট মানে এটা, এই যে ইরানের যে হচ্ছে ইসলামিক রেভলিউশন গার্ড আছে, আইআরজি, এটাকে কি করতে পারে? মাইট লিড টু অ্যান এনট্রেঞ্চমেন্ট, শক্তিশালী করতে পারে, এটাকে আবার সুসংগঠিত করতে পারে। মাইট লিড টু অ্যান এনট্রেঞ্চমেন্ট, এনট্রেঞ্চমেন্ট মানে হচ্ছে শক্তিশালী অবস্থা বা সুসংগঠিত, এটা লিখতে পারি, সুসংগঠিত। might lead to an enrichment IRG, not awakening of the Islamic Revolution. Iran's Defense Council this week, ইরানের যে প্রতিরক্ষা কাউন্সিল আছে এই সপ্তাহে তারা সিগন্যাল দিছে it could take preemptive military action. তারা আগাম, preemptive মানে হচ্ছে আগাম, মানে দুইটা রাষ্ট্রের মধ্যে যখন এরকম চলে যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে হুমকি দেয়, তখন প্রথমে কারো না কারো তো করতে হবে, আক্রমণ করতে হবে। এখন একটা রাষ্ট্র যখন ক্রমাগত হুমকি দিতে থাকে, আরেক রাষ্ট্র তখন কি বলে যে হচ্ছে যেহেতু তুমি আমাকে হুমকি দিতেছো, তুমি আমাকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারো, তো তুমি যেন আমাকে অ্যাটাক করতে না পারো তার আগে আরেকটা রাষ্ট্র অ্যাটাক করে দেয়। এটাকেই বলা হয় প্রিএমটিভ মিলিটারি অ্যাকশন বা আগাম। প্রিএমটিভ, এমটিভ মানে কি? আগাম, মানে একজন অ্যাটাক করার আগেই তারই আগে অ্যাটাক করে দেওয়া, এটা হচ্ছে কি? প্রিএমটিভ মিলিটারি অ্যাকশন। ইফ ইটস অবজেক্টিভ সাইন্স অফ থ্রেট, যদি ইরান গঠনমূলক বা বস্তুনিষ্ঠ কোনো ধরনের দেখে, হুমকির চিহ্ন দেখে, তাহলে তারা কি করবে? আগাম মিলিটারি অ্যাটাক চালাবে ফ্রম দ্য ইউএস এন্ড ইসরায়েল। ওকে, দ্যাট অ্যাটেম্প টু রেস্টোর ডিটারেন্স, এই যে এদের প্রচেষ্টা টু রেস্টোর, উদ্ধার করতে, ডিটারেন্স প্রতিরোধ, মাইট বি ব্লাস্টার, এটা ফাপা বুলি হইতে পারে। ব্লাস্টার মানে কি? ফাপা বুলি। এটা মাইট বি ব্লাস্টার, এটা ফাপা বুলি, মাইট বি ব্লাস্টার, এটা ফাপা বুলি হইতে পারে, বাট শোজ দ্যাট দ্য রিজন ইজ এন্টারিং এ রিস্ক এরিয়া। এটা হয়তো ফাপা বুলি, কিন্তু এটা দেখাচ্ছে কি যে এই রিজনটা আস্তে আস্তে গ্রাজুয়ালি তারা একটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক একটা যুগে প্রবেশ করতেছে। হোয়েদার দ্য রেজিম পারসিস্ট, রেজিম টিকুক, পারসিস্ট মানে কি? টিকে থাকা বা হচ্ছে রেজিম ক্ষমতায় থাকা,
এটা বোঝাচ্ছে whether the regime persist, রেজিম ক্ষমতায় থাকুক, or is gradually approaching the end of the road, অথবা এটা ক্ষমতা থেকে ধীরে ধীরে বিদায় নেক, কিন্তু there can be no easy exist, এটার কোনো কি নাই, সহজ কোনো সমাধান নাই। those who claim they wanna help, যারা ক্লেম করতেছে, যেমন ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্প, তারা বলতেছে কি আমরা সাহায্য করতে চাই, while cynically seeking to exploit the legitimate grievance of Iranian citizens for their own hands on a risk more bloodshed and suffering. bloodshed মানে রক্তপাত, মানে কি রক্তপাত। তাহলে কি বলতেছে, those who claim they wanna help, যারা দাবি করতেছে যে তারা সাহায্য করতে চায়, while cynically একই সময় নেতিবাচক ভাবে বা স্বার্থপর ভাবে, cynically মানে কি স্বার্থপর ভাবে বা কুটিল ভাবে, এরকম বলতে পারি। কুটিল ভাবে বললে আর কি সবচেয়ে বেস্ট বেঙ্গল হয়, যেমন সিনিক্যাল, সিনিক্যাল মানে কি কুটিল, ঠিক আছে। while cynically মানে স্বার্থপর ভাবে, while cynically seeking to exploit যে the legitimate grievance of Iranian citizen, তার মানে ইরানের জনগণের যে হচ্ছে legitimate grievance বা যৌক্তিক যে হচ্ছে ক্ষোভ, legitimate যৌক্তিক বা বৈধ grievance মানে ক্ষোভ, তার মানে এই ডোনাল্ড ট্রাম্প যে ইরানের আন্দোলনকারীদেরকে বলতেছে যে ঠিক আছে তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের পাশে আছি, এটা কি সে তার হচ্ছে এইভাবে বলতেছে, গুড ফেইথ নিয়ে বলতেছে না, সে কিন্তু সিনিকলি বলতেছে, স্বার্থপর ভাবে বলতেছে বা কুটিল ভাবে বলতেছে। কারণ কি, এখানে তার স্বার্থ আছে, কারণ বর্তমান রেজিমকে সে যদি চেঞ্জ করতে পারে, তাহলে সে কাকে ক্ষমতায় বসাবে, রেজা শাহ পেহলাভিকে ক্ষমতায় বসাবে, যেটা তাদের পারপাস সার্ভ করবে। তো এটার মাধ্যমে সে কি কি করতেছে, আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আন্দোলনকারীদের ক্ষতি করতেছে, কারণ তাদের যে ক্ষোভটা, ইরানিয়ান সিটিজেনদের যে ক্ষোভটা, এটা কিন্তু লেজিটিমেট, কারণ তাদের কিন্তু অর্থনৈতিক দুরবস্থা, তাদের কিন্তু যেটা আয়াতুল্লাহ আলী খামেনি পর্যন্ত প্রথমে কিন্তু সে স্বীকার করছে, একনোলেজ করছিল, কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প এদেরকে ব্যাক দেওয়া শুরু করলো যে ঠিক আছে তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের পাশে আছি, তখন কিন্তু সে এদেরকে কি বলতেছে যে তোমরা হচ্ছে ইয়েদের পুতুল, ফরেন অ্যাগ্রেসরদের পন্স অফ দ্য ফরেন অ্যাগ্রেসর বা পারপেট্রেটর, তোমরা ফরেন অ্যাগ্রেসরদের কি এই যে ইউএসএ ইসরায়েল, এদের তোমরা হচ্ছে হাতের পুতুল বা এদের দাবার কুটি, তোমরা এদের কথা শুনে এদেরকে প্লিজ করার জন্য, সন্তুষ্ট করার জন্য দেশ আন্দোলন, দেশের জিনিস নষ্ট করতেছো। তো এটাকেই বলা হচ্ছে যে সিনিকলি, যে স্বার্থপর ভাবে যারা এই সিনিকলি, কারা কারা সিনিকলি করতেছে, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল বলতেছে ঠিক আছে তোমাদের পাশে আছি, টু এক্সপ্লয়েট, তার আন্দোলনটা কি করতেছে, এক্সপ্লয়েট করতেছে দ্য লেজিটিমেট গ্রাইভেন্স, জনগণের যে বৈধ বা যৌক্তিক যে ক্ষোভ অফ ইরানিয়ান সিটিজেন ফর দেয়ার ওন এন্ডস অনলি রিস্ক, যেটা কি করতেছে, এই যে তাদের যে হচ্ছে সিনিক্যাল যে সেকিং টু এক্সপ্লয়েট দ্য লেজিটিমেট গ্রাইভেন্স, তাদের যে হচ্ছে স্বার্থপরমূলক যে হচ্ছে তাদের যে আন্দোলনটাকে এক্সপ্লয়েট করার যে হচ্ছে চিন্তা ভাবনা, যেটা ইরানিয়ান জনগণের যৌক্তিক যে ক্ষোভ আছে এটাকে কি করে ফেলতেছে, সরাই দিতেছে, এটাকে ইয়ে থেকে বাইরে নিয়ে, যেটা জিনিসটা আরো প্রচুর রক্তপাত এবং ঝুঁকির মধ্যে ফেলতেছে, রক্তপাত এবং কি সাফারিং, সাফার মানে কি আহ ভোগা বা হচ্ছে ভোগান্তির মধ্যে ফেলতেছে, ভোগান্তির ঝুঁকিতে ফেলতেছে। তো মানে জিনিসটা এটাই বলছে যে হচ্ছে যদিও ইউএস এর ডোনাল্ড ট্রাম্প বলতেছে ঠিক আছে আন্দোলনকারীদের মারলে আমরা যাব এখানে, কিন্তু সে কি এটা গুড ফেথ নিয়ে বলতেছে না, সে সিনিকলি বলতেছে, স্বার্থপর ভাবে বলতেছে, কারণ আন্দোলনকারীদের সে গুড ফেইথ নিয়ে বা হচ্ছে 100% সে হচ্ছে পিওর মাইন্ড নিয়ে সে কিন্তু হেল্প করতেছে না, এখানে তার একটা উদ্দেশ্য আছে, তার একটা পারপাস আছে। তার পারপাসটা কি, তার পারপাস হচ্ছে তার যে হচ্ছে যারা হচ্ছে তাকে হেল্প করবে, তাদের গভর্নমেন্টকে যে সাপোর্ট করবে, সে ধরনের একজন, একটা রেজিম, একজন হচ্ছে কে প্রেসিডেন্ট বানানো। তো এটাই আর কি। তো এটাই হচ্ছে আমাদের আজকের আর্টিকেল। অনেকগুলা কঠিন কঠিন শব্দ, আসলে অ্যাডভান্স ভোকাবুলারি আমরা শিখলাম। আমরা সবগুলো যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে একটু হার্ড, সেগুলো আমরা লেখার ট্রাই করছি। তো যদি না বুঝে থাকেন তারা একটু রিপিট করে দেখবেন, যে হচ্ছে যে পার্টটুকু বুঝতেছে না সেটা আবার দ্বিতীয়বার শোনার ট্রাই করবেন, তাহলে হচ্ছে একটু সময় নিয়ে শুনলে পুরোপুরি আইডিয়াটা, এই আর্টিকেলের এই এডিটোরিয়াল আইডিয়াটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা আর্টিকেল যখন আমরা শুনবো, ক্লাসগুলো করব, এটা করার সাথে সাথে যে নতুন ওয়ার্ডগুলো আমরা এখানে লিখে দেবো, সেগুলো জন্য আলাদা একটা খাতা বানিয়ে আলাদা একটা খাতায় লিখে রাখলে, তাহলে আমাদের জিনিসগুলা থাকলে আমরা যদি প্রতিদিন তারপর একটু করে রিভাইজ করি, তাহলে কিন্তু জিনিসটা ইজি হয় আর কি, মনে থাকবে। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।